সরকারি নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে 5ই আগস্ট। কিছুক্ষণ পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে। নয়াদিল্লিতে হাসিনার ভার্চুয়াল সভার সাথে ভারত সরকারের সম্পৃক্ততা নেই জানালেন জয়সওয়াল। নতুন বাংলাদেশে পুরনো সংকটের গ্যারাকলে পোশাক শিল্প। ক্রেতা হারাচ্ছে দেশ, চাপ বাড়ছে প্রধান রপ্তানি খাতে। এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের বিষয়ে ওমানের সাথে চলছে ইতিবাচক আলোচনা। দাবি ইরানের, বাণিজ্যিক জাহাজের লেন নির্ধারণে জোর। একটু পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সংসদ ভবন এলাকায় আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত হবে এই জাদুঘর। 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এই জাদুঘর উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। নানা জটিলতার কারণে 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা জাদুঘর চালু করা যায়নি। দিবসটিতে সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও বেলা 11টায় ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এছাড়াও এদিন দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। নারায়ণগঞ্জ থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 64 জেলাতেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা স্মরণ করা হবে জুলাই শহীদের। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধা জানাতে এসেছেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জে আর কি আয়োজন আছে বা কর্মসূচি রয়েছে সব মিলিয়ে জানাবেন। আমি অবস্থান করছি বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এবং আমার পেছনে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেটি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 6 জন উপদেষ্টা এসে এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করে দিয়ে যান। এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এখানে আমার পেছনে জড়ো হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজন এবং তারা আসলে জেলা প্রশাসকের আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু হবে। বর্তমানে এখানকার যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারা জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের অপেক্ষায় রয়েছেন এবং তাদের আগমনের মধ্য দিয়েই আজকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস আসলে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে পালিত হওয়া শুরু করবে। এবং আমি যদি দেখাতে চাই এখানে নারায়ণগঞ্জের যে সকল সরকারি সংস্থা এবং দপ্তরগুলো রয়েছে তাদের প্রায় প্রত্যেকেই এক এক করে আসছেন এবং সিরিয়াল করে দাঁড়িয়ে আছেন এবং তারা পালাক্রমে আসলে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং আমি দেখাতে চাই সেই সকাল থেকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যথাসময় তারা আসলে এই পুষ্পস্তবক শহীদ বেদিতে অর্পণ করবেন এমনটাই তাদের প্রস্তুতি। জানি রাখি শুধুমাত্র সরকারি সংস্থাগুলোই নয়, এখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন যে পুষ্পস্তবক অর্পণ হওয়া শুরু হওয়ার পরপরই তারা আসলে এখানে ধারাবাহিকভাবে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা একটু জানতে চাইবো যেখানকার যিনি দায়িত্বে আছেন যে আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কি আয়োজন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং কখন নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এটা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি ইতিমধ্যে প্রচার করা হয়েছে, 8:30 পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমাদের নারায়ণগঞ্জে শিল্পকলাতে এবং গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যারা শহীদ হয়েছে সেই পরিবার এবং যারা আহত আছে তাদের সবাইকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পকলাতে এবং তাদের জন্য আলোচনা অনুষ্ঠান, তাদের জন্য সুভিনিয়ার রাখা হয়েছে এবং ইতিমধ্যে ঘোষণা হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যতগুলো উপাসনালয় আছে সেখানে সুবিধামতো সময়ে তাদের শহীদদের জন্য মোনাজাতের ব্যবস্থা করা হবে। এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন সক্রিয়ভাবে অলরেডি প্রচার করেছে জেলা তথ্য অফিসের মাধ্যমে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে যারা অংশগ্রহণ করেছিল তাদের যে ভিডিও ক্লিপ তা ইতিমধ্যে নারায়ণগঞ্জের দর্শনীয় জায়গায় প্রচার করা হবে। জানি রাখি নারায়ণগঞ্জে প্রায় অর্ধশতাধিক জুলাই শহীদ রয়েছেন এবং তাদের পরিবার সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এই ছিল নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, ধন্যবাদ আপনাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আরও জানান, জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রসিকিউশন। মঙ্গলবার ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চলতি মাসে 3টি মামলার রায় হতে পারে। ট্রাইব্যুনালে দ্রুত সময়, স্বচ্ছতা ও নিরপেক্ষতায় আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার হচ্ছে। এদিকে পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে বলেও জানান আমিনুল ইসলাম। এছাড়াও শেখ হাসিনার ঘৃণাসূচক বক্তব্য গণমাধ্যমে প্রচারে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান তিনি। উনি বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নেই। আমাদের দরকার হচ্ছে যে উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সভা বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে দেশটির সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আরও বলেন, বিমস্টেকের সভাপতি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনা সভাটি একটি বেসরকারি আয়োজন। এর সাথে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই। ওই মঞ্চের কোনো মতামতকে সরকার সমর্থনও করে না। শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও আমাদের কোনো মন্তব্য নেই। আর দু দেশের 54টি অভিন্ন নদী ও গঙ্গা চুক্তি নিয়ে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই আলোচনা হবে। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়, এর কৃতিত্ব সর্বস্তরের জনগণের। কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক আলোচনায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি কখনো জনগণকে একা ফেলে যায়নি। জ্বালানি খাতের দুরবস্থার জন্য পতিত সরকারের লুটপাটকে দায়ী করে গ্যাস সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের কথাও জানান সরকার প্রধান। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সহ বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্ত ঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়, এ কৃতিত্ব সর্বস্তরের জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে চলমান গ্যাস সংকট সহ পুরো জ্বালানি খাতের প্রসঙ্গটি গুরুত্ব পায়। দ্রুত এই সংকট সমাধানের পদক্ষেপ তুলে ধরেন তিনি। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন। এগুলা এই কথাটাও সত্য যে কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকালকেই তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি, আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি, ডিজাস্টার্স একটি শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। সরকার 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যে সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথও নেন তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সাম্প্রতিক বোমা উদ্ধার ও অন্যান্য নিরাপত্তা ইস্যু মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জুলাই গণঅভ্যুত্থান দিবস দিনটি ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন। দিনভর থাকছে নানা আনুষ্ঠানিকতা। তবে এর মাঝেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, বোমা উদ্ধার সহ বেশ কিছু ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। দিবসটিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। আতঙ্কিত শব্দটা এটা হচ্ছে কি, যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটা মানুষ খুব ব্যবহার করে, তো কোনো একটা ইস্যু ঘটলে যেটা হয় সেন্সিটাইজ হয় এবং ভাইরাল হয়। এই কারণে আতঙ্কিত হওয়ার মতো ইস্যু অনেকেই মনে করে, কিন্তু পরিস্থিতি আসলে আমাদের কাছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, পরিস্থিতি স্বাভাবিক। রাজধানীতেও নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। পুলিশের ভাষ্য, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতেছি না, কিন্তু যেহেতু 5ই আগস্ট আমাদের একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার নেই। আপনি জানেন যে কালকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে, যে কোনো অনুষ্ঠান থাকলে আমরা তো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে 5ই আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। এরপরেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। না, ওরকম সুনির্দিষ্ট কোনো নাই, ইনফরমেশন নাই। তবে আমরা বরাবরের মতো যেটা আমি আশ্বস্ত করছি মহানগরবাসীকে, যে আমরা সতর্ক আছি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের বীজ বুনেছিল দেশের মানুষ। প্রত্যাশা ছিল ব্যবসা বাণিজ্যে ফিরবে গতি, কমবে আমলাতান্ত্রিক জটিলতা, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পা রাখতে পারেনি। বরং আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি, জ্বালানি ও তারল্য সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রেতাদের আস্থা কমে যাওয়ায় সংকটে পড়েছে শিল্পটি। ফলে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক। জুলাই আন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেশবাসী। সে আশায় গুড়েবালি দিয়ে বৈপরীত্যের পথে হাঁটতে থাকে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। রপ্তানিকারকদের অভিযোগ, গত 2 বছরে এই খাতে আমলাতান্ত্রিক জটিলতা কমেনি, কোনো ক্ষেত্রে বেড়েছে হয়রানি। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের বন্ড, কাস্টম থেকে শুরু করে পদে পদে বাধা হয়ে দাঁড়াইছে। আমরা যখন শ্রমিকদের বেতন দিতাম 12,000, তখন আমরা ওই সিএমটা পেয়েছি আমরা $25, $24। এখন আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি $25,000 টাকা, আমাদের সিএম চলে আসছে $18, $19। শুধু কি তাই, জ্বালানি ও তারল্য সংকটের বেহাল দশায় এই খাতের শিল্প উদ্যোক্তারা। গত অর্থবছর 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। নতুন অর্থবছরের প্রথম মাসের চিত্রটাও রয়ে গেছে এক। বন্ধ হয়েছে শত শত কারখানা, বেকার হাজার হাজার শ্রমিক। জ্বালানি এবং বিদ্যুৎ এই খাতটা খুবই চরমভাবে হয়ে গেছে, ব্যাহত হয়েছে, যার জন্য প্রত্যেকটা মিল ফ্যাক্টরি সাফার করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজি বেড়েছে, সরকারি কাজে বা বিভিন্ন জায়গা জমির মিউটেশন করা, ট্রেড লাইসেন্স করা, এগুলোতে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে টাকা নিচ্ছে। তারা বলছেন, দেশ এখনো রাজনৈতিক স্থিতিশীলতায় ফেরেনি, ফলে আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকাংশে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের এখন পর্যন্ত রাজনৈতিক আনস্টেবলের কারণে বায়াররা এখনো বাংলাদেশকে স্টেবল মনে করছে না। ব্যবসা বান্ধব এবং পরিবেশ বান্ধব তৈরি করার জন্য সবাইকে একত্র হয়ে কাজ করলে, তাহলে এই আন্দোলনগুলি বন্ধ হয়ে গেলে বাংলাদেশটা একটা স্টেবল পজিশনে চলে যাবে। দ্রুত সংকট সমাধান না করলে বৈশ্বিক বাজারে দেশ আরও পিছিয়ে পড়ার শঙ্কা উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সাথে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজের লেন নির্ধারণের জন্যই এই আলোচনা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে বুধবার একটি চুক্তি হতে পারে। এর মধ্য দিয়ে বিশ্বে জ্বালানির দামে স্থিতিশীলতা আসবে বলেও মনে করেন তিনি। যদিও স্কট বেসেন্টের এই বক্তব্যের কয়েক ঘন্টা আগেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আরও একটি
পণ্যবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। হামলার পর জাহাজের এক ক্রু নিখোঁজ রয়েছেন। এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্যান্য দেশের অনুরোধেই তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন। তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা দর কষাকষি চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিলের সাও পাওলোর একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার কুয়েমা কুইমিকা নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় ঢেকে যায় সবকিছু। আগুন ছড়িয়ে পড়ে কারখানার রাসায়নিক স্টোরেজ ট্যাঙ্কেও। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কারখানার আশপাশের অন্তত 150 জন বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাও পাওলো ফায়ার সার্ভিসের 30টি ইউনিট। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।